অনেক কাল আগের কথা, যখন সমুদ্রের বুকে এমন অনেক রহস্য লুকিয়েছিল যা মানুষের কল্পনারও অতীত, আর পবনপরীরা মেঘ ও বাতাসের সাথে মিতালি করে পৃথিবীতে ঘুরে বেড়াত। সেই যুগে সুবিশাল রত্নসাগর থেকে বহু যোজন দূরে পাহাড় আর সমুদ্রের মোহনায় গড়ে ওঠা একটি ছোট্ট জেলে পল্লী ছিল, যার নাম ছিল সিনাজপুর। এই গ্রামটি তাদের সাহসী ডুবুরি এবং সমুদ্র থেকে তুলে আনা দুর্লভ মুক্তার জন্য বিখ্যাত ছিল। এই গ্রামেরই এক প্রান্তে সমুদ্রের ঢেউ যেখানে আছড়ে পড়ে, সেখানে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে তরুণ কবির তার ছোট বোন সালমার সাথে বাস করত। কবিরের বয়স যখন খুব কম, তখনই এক সামুদ্রিক ঝড়ে তাদের বাবা মা হারিয়ে যান। তারপর থেকে এই ছোট বোনটিই ছিল তার বেঁচে থাকার একমাত্র সম্বল। কবিরের বয়স এখন ২৪। তার শরীর সমুদ্রের নোনা জলে ভিজে ভিজে ইস্পাতের মতো শক্ত হয়ে গিয়েছিল, গায়ের রং তামাটে এবং দৃষ্টি তীক্ষ্ণ। তার হাতের তালু বৈঠা চালাতে আর ডুবুরির কাজ করতে করতে রুক্ষ হয়ে গিয়েছিল। সে গভীর সমুদ্র থেকে ঝিনুক কুনিয়ে আনত, কখনো বা বড় বড় সওদাগরি জাহাজের জন্য দিক নির্দেশকের কাজ করত। কিন্তু গত কয়েক বছর ধরে সাগরে খুব একটা ভালো মুক্তা মিলছিল না। জেলেদের জালে মাছ কম উঠছিল এবং বড় বড় সওদাগররাও এই বন্দরে আসা কমিয়ে দিয়েছিল। কবিরের ছোট বোন সালমা খুব শান্ত স্বভাবের এক মেয়ে। তার বয়স এখন ১৫, কিন্তু জন্মের পর থেকেই তার ২ পা অবশ, সে হাঁটতে পারত না। গত ৮ মাস ধরে সালমার শরীরে এক অদ্ভুত রোগ বাসা বেঁধেছিল। তার সারা গায়ে তীব্র ব্যথা হতো এবং সে জ্বরে কাঁপত, যা কোনো চিকিৎসা দিয়েই কমছিল না। বড় শহরের নামকরা বৈদ্যরা এসে অনেক শেকড় বাকড় দিলেন, কিন্তু কোনো ফল হল না। অবশেষে এক বয়স্ক বৈদ্য বললেন, কবির বাবা, তোমার বোনের জন্য এক বিশেষ সামুদ্রিক শৈবাল প্রয়োজন, যা শুধু পূর্ব দিকের রাজকীয় দ্বীপপুঞ্জেই পাওয়া যায়। সেটা অত্যন্ত দুষ্প্রাপ্য এবং দামি, অন্তত ৮০০ স্বর্ণমুদ্রা। যদি ২ মাসের মধ্যে এই ওষুধ না পড়ে, তবে... বৈদ্য কথা শেষ করলেন না, কিন্তু কবির বুঝে গেল এর পরিণতি কি। ৮০০ স্বর্ণমুদ্রা! কবিরের সারা জীবনের রোজগারও এর ধারে কাছে ছিল না। তার কাছে মোটে ১৫টি রৌপ্য মুদ্রা জমানো ছিল। সে সারা রাত ঘুমাতে পারল না। সমুদ্রের গর্জনের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, তাকে রাজধানী শহর রাজগড়ে যেতে হবে, যেখানে বড় বড় ধনী সওদাগররা থাকে এবং ভালো কাজের বিনিময়ে প্রচুর অর্থ পাওয়া যায়। পরদিন ভোরে কবির তার বোনকে বলল, সালমা, আমি রাজগড়ে যাচ্ছি, সেখানে বড় কোনো জাহাজে কাজ নিয়ে তাড়াতাড়ি টাকা জমাবো এবং তোর ওষুধ নিয়ে আসব। সালমা ভাইয়ের হাত ধরল। তার দুচোখ বেয়ে জল পড়ছিল। ভাইয়া, রাজগড় অনেক দূরে, সমুদ্রপথ খুব বিপজ্জনক। আমি সৃষ্টিকর্তার উপর ভরসা করে যাচ্ছি রে, তুই একদম চিন্তা করবি না। পাশের বাড়ির রহিমা চাচি কথা দিয়েছেন, তিনি তোর দেখাশোনা করবেন। আমি প্রতি সপ্তাহে তোর জন্যে খবর পাঠাবো। সেই সকালেই কবির তার ছোট্ট নৌকা তরণী প্রস্তুত করল। তাতে সামান্য কিছু শুকনো খাবার, পানীয় জলের পাত্র এবং তার সাগরে ডোবার সরঞ্জাম রাখল। সে তার বোনের কপালে চুমু খেয়ে নৌকা ভাসিয়ে দিল। রাজগড়ের পথ ছিল দীর্ঘ এবং ভয়ঙ্কর। প্রথম ৩ দিন কবির অনুকূল বাতাসে বেশ ভালোভাবেই এগোল। রোদের তেজ ছিল প্রখর, আর রাতে সমুদ্রের কনকনে বাতাস হাড় কাঁপিয়ে দিত। চতুর্থ দিনে তার দেখা হলো এক বিশাল বাণিজ্যতরীর সাথে। ওহে যুবক, এই ছোট নৌকায় একা কোথায় চলেছ? এক প্রবীণ নাবিক চিৎকার করে জিজ্ঞেস করলেন। রাজগড়ে, কাজের সন্ধানে। নাবিক মাথা নাড়লেন। রাজগড় অনেক বড় জায়গা, সেখানে হাজার হাজার মানুষ। নতুনদের কাজ পাওয়া খুব কঠিন, আর সেখানকার চতুর লোকেদের থেকে সাবধানে থেকো, পড়তে পড়তে বিপদের ফাঁদ পাতা আছে। কবির তাকে ধন্যবাদ জানাল। সে জানত প্রবীণ নাবিকের কথায় যুক্তি আছে, কিন্তু তার তো ফেরার কোনো পথ নেই। ষষ্ঠ দিনে যখন আকাশ কালো হয়ে এলো, কবির এক অচেনা এবং জনশূন্য দ্বীপের কাছাকাছি পৌঁছাল। এই দ্বীপে কোনো গাছপালা ছিল না, শুধু এবড়ো খেবড়ো কালো পাথর। দ্বীপের মাঝখানে একটি বিশাল বাতিঘর দাঁড়িয়েছিল, যা এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঝড় শুরু হতে যাচ্ছিল। কবির ভাবল, এই ধ্বংসপ্রাপ্ত বাতিঘরে রাতটুকু কাটিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। সে নৌকা বেঁধে পাহাড়ি পথ বেয়ে বাতিঘরের কাছে পৌঁছাল। বাতিঘরটি অনেক পুরনো আর বিশাল ছিল। এর দেয়ালগুলো শ্যাওলায় ঢাকা, আর দরজাটা ভাঙা অবস্থায় ঝুলেছিল। কবির ভেতরে উঁকি দিল। অন্ধকার, তবে সমুদ্রের ঢেউয়ের আলোড়ন আর বিদ্যুতের ঝলকানিতে ভেতরের বড় একটি গোলাকার ঘর দেখা যাচ্ছিল। মাঝখানে একটি ভাঙা পাথরের বেদি। কেউ কি আছেন? কবির ডাক দিল। শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ ফিরে এলো। কবির ভেতরে ঢুকল।
সে নিজের জিনিসপত্র এক কোণায় রেখে কিছু শুকনো লতাপাতা জড়ো তুলল। চকমকি ঠুকে আগুন জ্বালাতেই ভেতরে দৃশ্য পরিষ্কার হল। একসময় এই বাতিঘরটি নিশ্চয়ই খুব জাঁকজমকপূর্ণ ছিল। দেয়ালে সামুদ্রিক প্রাণীদের খোদাই করা চিত্র, যা এখন লবণ আর আর্দ্রতায় নষ্ট হয়ে গেছে। কবির তার ঝোলা থেকে কিছু শুকনো মাছ আর রুটি বের করে খেতে বসল। টানা 6 দিনের সমুদ্রযাত্রা তাকে ক্লান্ত করে দিয়েছিল। সে ভাবল খেয়েই ঘুমিয়ে পড়বে, কিন্তু যখন সে শেষ রুটির টুকরোটি মুখে পুরল, তখনই এক অদ্ভুত সুর শুনতে পেল। খুব মৃদু এক বাঁশির সুর, যা বাতাসের সাথে ভেসে আসছিল। কবির উঠে দাঁড়াল। কে? তার বুক ঢিপঢিপ করছিল। সুরটা থেমে গেল। হঠাৎ আগুনের শিখা নীল হয়ে গেল এবং দপ করে জ্বলে উঠল। কবির ভয়ে পিছিয়ে গেল। সেই নীল আগুনের মাঝখান থেকে একটি ছায়া বেরিয়ে এলো। প্রথমে কবির ভাবল এটি হয়তো তার চোখের ভুল, কিন্তু না, ছায়াটি স্পষ্ট হয়ে এক অপরূপা নারীর রূপ নিল। তার পোশাক যেন সমুদ্রের ফেনার মতো, চুলগুলো মেঘের মতো ভাসমান, আর চোখ দুটি গভীর সমুদ্রের মতো নীল। তার পা মেঝে স্পর্শ করছিল না। কবিরের গলা শুকিয়ে গেল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা যেন পাথরের সাথে সেঁটে গেছে। ভয় পেও না মানব সন্তান, নারীটি বলল। তার কণ্ঠস্বর ছিল সমুদ্রের ঢেউয়ের মতো স্নিগ্ধ, কিন্তু তাতে গভীর এক বিষাদ মেশানো। আমি তোমার ক্ষতি করব না। আপনি আপনি কে? কবির কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। নারীটি দীর্ঘশ্বাস ফেলল। আমার নাম জারিন, আমি বাতাসের পরী, আর এই বাতিঘর আমার বন্দিশালা, গত 400 বছর ধরে। কবিরের মাথা চক্কর দিয়ে উঠল। পরী? সে ছোটবেলায় দাদুর কাছে এমন অনেক গল্প শুনেছে, কিন্তু এগুলো যে সত্যি হতে পারে তা কখনো ভাবেনি। জারিন ধীরে ধীরে মেঝেতে নামল। এবার কবির তাকে স্পষ্ট দেখতে পেল। তার সৌন্দর্য মানুষের বর্ণনার অতীত, কিন্তু তার চোখে এমন এক বেদনা ছিল যা শত শত বছরের একাকিত্বের সাক্ষ্য দেয়। 400 বছর? কবির অবাক হয়ে বলল। আপনি 400 বছর ধরে এখানে বন্দী? জারিন মাথা নাড়ল। হ্যাঁ, এটি আমার শাস্তি, এক অভিশাপ যা আমাকে দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? কবিরের ভয় কিছুটা কাটতে শুরু করেছিল। জারিন ভাঙা বেদির কাছে গিয়ে দাঁড়াল। সে হাত নাড়াতেই বেদির ওপর এক স্বচ্ছ জলের ফোয়ারা তৈরি হল। বসো, সে বলল। যদি তুমি শুনতে চাও তবে আমি আমার গল্প বলবো। কবির ধীরে ধীরে বসল। তার মনে ভয়ের চেয়ে কৌতূহল বেশি ছিল। জারিন বলতে শুরু করল। 400 বছর আগে আমি ছিলাম পবনরাজের কন্যা। আমাদের জগৎ এই মানুষের জগৎ থেকে ভিন্ন ছিল। আমার বাবা আমাকে খুব স্নেহ করতেন, কিন্তু আমি ছিলাম কৌতূহলী। আমি মানুষের জগৎ দেখতে চাইতাম। একদিন আমি এখানে চলে আসি। তখন এটি ধ্বংসস্তূপ ছিল না, এটি ছিল এক বিশাল দুর্গ। এখানে এক দস্যু সর্দার থাকত, নাম মুরাদ। মুরাদ ছিল এক নিষ্ঠুর ও লোভী মানুষ। সে নিরীহ নাবিকদের লুট করত, তাদের হত্যা করত এবং সমুদ্রের বুকে ত্রাস সৃষ্টি করেছিল। জারিনের গলায় ক্ষোভ ফুটে উঠল। আমি ভেবেছিলাম আমার অনেক ক্ষমতা, আমি এই জুলুম থামাতে পারব। এক রাতে আমি মুরাদের সামনে হাজির হয়ে তাকে সতর্ক করি, কিন্তু সে ভয় পেল না। মুরাদ আসলে একজন ভয়ঙ্কর জাদুকর ছিল। সে কালো জাদুর মায়াজালে আমাকে বন্দি করে ফেলে। সে এমন এক মন্ত্র পড়ে যা আমাকে এই বাতিঘরে চিরতরে আটকে দেয়। তারপর কি হল? কবির জিজ্ঞেস করল। মুরাদের অত্যাচার আরও বেড়ে যায়, কিন্তু প্রকৃতির বিচার বড় কঠোর। 10 বছর পর এক প্রলয়নকরী সামুদ্রিক ঝড়ে তার জাহাজ ডুবে যায়। মুরাদ মারা যায়। এই দুর্গ ধ্বংস হয়ে বাতিঘরে পরিণত হয়, কিন্তু তার অভিশাপ রয়ে যায়। আমি আজও এখানে বন্দী। কবিরের খুব কষ্ট হল। 400 বছর? এই অভিশাপ ভাঙার কি কোনো উপায় নেই? সে জিজ্ঞেস করল। জারিনের চোখে আশার আলো ঝিলিক দিয়ে উঠল। আছে, তবে তা অত্যন্ত কঠিন। মুরাদ অভিশাপ দেওয়ার সময় বলেছিল, আমি কেবল তখনই মুক্ত হব যখন কোনো মানুষ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আমার সাহায্য করবে। তাকে 5টি নয়, মাত্র 3টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সে যদি সফল হয় তবে আমি মুক্ত হয়ে মানব জন্ম লাভ করব, আর যদি ব্যর্থ হয়
তাহলে সে চিরকালের জন্য এই দ্বীপে পাথর হয়ে থাকবে। কবিরের শির দালাবে ঠান্ডা স্রোত নেমে গেল। জারিন বলল, এই 400 বছরে অনেক নাবিক এখানে এসেছে, কেউ সম্পদের লোভে, কেউ ক্ষমতার লোভে। তারা সবাই ব্যর্থ হয়ে এই দ্বীপের কালো পাথরে পরিণত হয়েছে। সে বাইরের অন্ধকারের দিকে ইশারা করল। কবির বুঝতে পারল দ্বীপের ওই এবড়ো খেবড়ো পাথরগুলো আসলে কি। আমি পারব না, কবির বলল। আমাকে রাজগড় যেতে হবে, আমার বোন অসুস্থ, তার ওষুধের জন্য টাকা দরকার। জারিন ম্লান হাসল। আমি বুঝি, তুমি কাল সকালেই চলে যেও, তবে একটি কথা, যদি তুমি আমাকে মুক্ত করতে পারো তবে এই বাতিঘরের নিচে থাকা মোরাদের বিপুল ধনভাণ্ডার তোমার হয়ে যাবে। সেখানে এত রত্ন আছে যা দিয়ে তুমি তোমার বোনের ওষুধ কেন, পুরো গ্রামের ভাগ্য বদলে দিতে পারবে। কবিরের মনে লোভের উদ্রেক হল। এত সম্পদ, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল নিঃস্বার্থভাবে যদি সে সম্পদের লোভে পরীক্ষা দেয় তবে সেও পাথর হয়ে যাবে। কবির গভীর শ্বাস নিল। সে বলল, আমি সম্পদের জন্য নয়, আপনার উপর হওয়া অবিচারের জন্য সাহায্য করব। 400 বছর ধরে বিনা দোষে বন্দী থাকা চরম অন্যায়। জারিনের চোখে জল টলটল করে উঠল। সত্যি বলছ? হ্যাঁ, কিন্তু আমার একটি শর্ত আছে। যদি আমি ব্যর্থ হই তবে আমি তো পাথর হয়ে যাব, কিন্তু আপনি আমার বোনের জন্য ওষুধের ব্যবস্থা করে দেবেন। জারিন সম্মতি দিল। কথা দিলাম। আর যদি আমি সফল হই তবে আমি শুধু আমার বোনের ওষুধের টাকা নেব, বাকি সব গরিব জেলেদের মাঝে বিলিয়ে দেব। জারিনের মুখে 400 বছর পর এক স্বস্তির হাসি ফুটল। তুমি অন্য সবার চেয়ে আলাদা, কবির। হয়তো তুমিই সেই মানুষ। কবির জিজ্ঞেস করল, পরীক্ষাগুলো কি? জারিন জলের ফোয়ারায় হাত বোলাল। সেখানে ছবি ফুটে উঠল। প্রথম পরীক্ষা, তোমাকে এই দ্বীপের পূর্ব দিকের ডুবো গুহায় যেতে হবে। সেখানে জলের নিচে 3টি বিশাল আকার ঝিনুক আছে। একটি থেকে সোনার আলো বেরোচ্ছে, একটি থেকে রূপালি আলো, আর একটি একেবারেই সাধারণ কালচে রঙের। তোমাকে শুধু ওই কালো ঝিনুকটি তুলে আনতে হবে, অন্যগুলো স্পর্শ করবে না। কবিরের কাছে এটি খুব কঠিন মনে হল না। এত সহজ ভেব না, জারিন বলল। সোনার ঝিনুকটি তোমাকে অফুরন্ত ক্ষমতা দেবে, রূপালিটি দেবে অগাধ ধন, আর কালোটি কিছুই দেবে না। কিন্তু কেবল ওই কালো ঝিনুকটি আমাকে মুক্ত করতে পারবে। তোমাকে তোমার লোভ জয় করতে হবে। দ্বিতীয় পরীক্ষা কি? জলে নতুন ছবি এলো। একটি গভীর খাঁদ। দ্বীপের পশ্চিম দিকে এক ভয়ঙ্কর জলের খাঁদ আছে। সেখানে সত্যের জলাশয় রয়েছে। তোমাকে ওই জলাশয়ে ডুব দিতে হবে এবং তার তলায় থাকা একটি স্ফটিক ভাঙতে হবে। কিন্তু ওই স্ফটিক তোমাকে তোমার সবচেয়ে গভীর ভয় দেখাবে, এমন ভয় যা তোমাকে পাগল করে দিতে পারে। তোমাকে সেই ভয়ের মায়াজাল ছিন্ন করতে হবে। কবির ঢোক গিলল। নিজের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হওয়া। আর তৃতীয় পরীক্ষা? এবার একটি লোহার বেদির ছবি ভাসল। বাতিঘরের নিচে এক গুপ্ত কক্ষ আছে। সেখানে এই বেদি। ওই বেদিতে এমন একটি জিনিস রাখতে হবে যা তোমার কাছে সবচেয়ে মূল্যবান, তবেই অভিশাপের শেষ শেকলটি খুলবে। সবচেয়ে মূল্যবান জিনিস? কবির ভাবল। তার কাছে তো ছেঁড়া জামা আর একটা পুরনো জাল ছাড়া কিছুই নেই। সেটা বস্তু নাও হতে পারে, জারিন বলল। তোমাকেই খুঁজে বের করতে হবে। তোমার হাতে সময় মাত্র 3 দিন। কবির ঘাবড়ে গেল। মাত্র 3 দিন? জারিন তার হাত ধরল। তুমি চাইলে এখনও পিছিয়ে যেতে পারো। কবির তার অসুস্থ বোনের কথা ভাবল। না, আমি চেষ্টা করব, সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে। জারিন তাকে বিশ্রাম নিতে বলল। কবির শুয়ে পড়ল, কিন্তু তার চোখে ঘুম ছিল না। সে শুধু ভাবছিল সে কি পারবে নিজের লোভ আর ভয়কে জয় করতে। পরদিন সকালে কবির প্রথম পরীক্ষার জন্য প্রস্তুত হল। জারিন তাকে দ্বীপের পূর্ব দিকে যাবার পথ বলে দিল। সমুদ্রের নিচে ওই ডুবো গুহাটি ছিল অন্ধকার আর রহস্যময়। কবির গভীর শ্বাস নিয়ে জলে ডুব দিল। সে বেশ দক্ষ ডুবুরি ছিল। জলের নিচে গুহার ভেতরে সে 3টি বিশাল ঝিনুক দেখতে পেল। একটি সোনা দিয়ে মোড়ানো, যা থেকে ঠিকরে পড়া আলো চারপাশ আলোকিত করে রেখেছে। একটি ঝকঝকে রূপার, আরেকটি সাধারণ শ্যাওলা ধরা কালো ঝিনুক। কবির কালো ঝিনুকের দিকে এগোতেই এক ভয়ঙ্কর দর্শন সামুদ্রিক ডাইনি তার সামনে পথ আগলে দাঁড়াল। কোথায় যাচ্ছ যুবক? ডাইনিটি খোনা গলায় বলল। কালো ঝিনুক নিয়ে কি করবে? ওটা তো মূল্যহীন। ওই সোনার ঝিনুকটা নাও, তুমি পুরো পৃথিবীর অধিপতি হবে, তোমার বোনের কোনো অভাব থাকবে না। কবিরের মন মুহূর্তের জন্য দুলল, ক্ষমতা। কিন্তু তার মনে পড়ল জারিনের শর্ত, নিঃস্বার্থভাবে। না,
আমার ওই কালো ঝিনুকটাই চাই। ডাইনি রেগে গেল। তাহলে রূপারটা নাও, তুমি এত ধনী হবে যে রাজারাও তোমার কাছে মাথা নত করবে। কবিরের মনে হল ধনী হলে তো সব কষ্ট দূর হয়ে যায়, কিন্তু সে বুঝতে পারল এগুলো সবই মায়া। আমি শুধু কালো ঝিনুকটাই নেব, কবির দৃঢ় কণ্ঠে বলল। যেই সে কালো ঝিনুকটি স্পর্শ করল, ডাইনিটি বিকট চিৎকার করে মিলিয়ে গেল। সোনার আর রূপার ঝিনুক দুটো ছাই হয়ে গেল। গুহার চারপাশের মায়া কেটে গেল। কবির কালো ঝিনুকটি নিয়ে ডাঙায় উঠে এলো। বাতিঘরে ফিরে সে ঝিনুকটি জারিনকে দিল। ঝিনুকটি জারিনের হাতে যেতেই আলো হয়ে মিলিয়ে গেল। প্রথম শেকল ভেঙেছে, জারিন হাসি মুখে বলল। পরদিন দ্বিতীয় পরীক্ষার পালা। দ্বীপের পশ্চিমের সেই খাদ। চারপাশটা কেমন যেন থমথমে। জলের রং আলকাত্রার মতো কালো। কবির জলে লাফ দিল। নিচে নামতেই জলের চাপ বাড়তে লাগল, আর তার সাথে বাড়তে লাগল অন্ধকার। খাদের তলদেশে সে একটি চকচকে স্ফটিক দেখতে পেল। সে স্ফটিকের দিকে হাত বাড়াতেই চারপাশের দৃশ্য বদলে গেল। কবির দেখল সে সিরাজপুরে ফিরে গেছে, কিন্তু তার ঘরটি জ্বলছে। সে দেখল তার বোন সালমা আগুনের ভেতর থেকে হাত বাড়িয়ে তাকে ডাকছে, ভাইয়া, আমাকে বাঁচাও, তুমি কোথায় ছিলে? কবিরের বুক ফেটে কান্না এলো। সে স্ফটিকের দিকে যেতে চাইল, কিন্তু দৃশ্য বদলে গেল। সে দেখল সে নিজে এক বৃদ্ধ ভিখারি হয়ে রাস্তায় পড়ে আছে। সবাই তাকে লাথি মারছে। আমি ব্যর্থ, ভিখারি কবির কাঁদছিল। আমি সালমাকে বাঁচাতে পারিনি, আমি জারিনকে মুক্ত করতে পারিনি। কবির জলের নিচে দম আটকে ছটফট করতে লাগল। তার মনে হল এটাই সত্য, সে কখনো রাজগড়ে পৌঁছাতে পারবে না। সে হার মানতে বসল। তখনই তার গলার কাছে ঝুলে থাকা বাবার দেওয়া ছোট্ট তসবিটার কথা মনে পড়ল। সে চোখ বন্ধ করে মনে মনে প্রার্থনা করতে লাগল, হে সৃষ্টিকর্তা, আমাকে এই মায়াজাল থেকে রক্ষা করো, আমার বিশ্বাসকে অটুট রাখো। তার বাবার কথা মনে পড়ল, ভয় কেবল শয়তানের অস্ত্র, বিশ্বাস রাখলে সব ভয় দূর হয়ে যায়। কবির চোখ খুলল। দৃশ্যগুলো এখনও তাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু সে আর ভয় পেল না। এসব মিথ্যা, সে জলের নিচেই চিৎকার করে উঠল। বুদবুদ হয়ে বেরিয়ে এলো। সে তার হাতের তসবিটি দিয়ে স্ফটিকের ওপর সজোরে আঘাত করল। স্ফটিকটি ভেঙে চুরমার হয়ে গেল। চারপাশের সব মায়া কেটে গেল। জলের নিচ থেকে সে একটি রূপালী চাবি কুড়িয়ে পেল এবং ওপরে উঠে এলো। জারিন তাকে দেখে কেঁদে ফেলল। তুমি দ্বিতীয় পরীক্ষাতেও সফল। অনেক মানুষ এই ভয়ের কাছেই নিজেদের সোপে দিয়ে পাথর হয়ে গেছে। তৃতীয় দিন, সবচেয়ে কঠিন পরীক্ষা। জারিন তাকে বাতিঘরের নিচে গুপ্ত কক্ষে নিয়ে গেল। ঘরটি অন্ধকার এবং স্যাঁতসেঁতে। মাঝখানে সেই লোহার বেদি। তোমাকে এখানে তোমার সবচেয়ে মূল্যবান জিনিস রাখতে হবে, জারিন বলল। কবির তার জালের টুকরো, তার তসবি সবকিছু বেদিতে রাখল, কিন্তু কিছুই হল না। আমার কাছে তো আর কিছু নেই, কবির হতাশ হয়ে বলল। অদৃশ্য এক গম্ভীর কণ্ঠস্বর বলে উঠল, তোমার সবচেয়ে মূল্যবান জিনিস হল তোমার আকাঙ্ক্ষা, তোমার বোনকে সুস্থ দেখার আকাঙ্ক্ষা, নিজের সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষা। তুমি যদি এই আকাঙ্ক্ষা ত্যাগ করে সবটুকু স্রষ্টার হাতে ছেড়ে দিতে পারো, তবেই তুমি সফল হবে। কবির শিউরে উঠল। নিজের আশা ছেড়ে দেওয়া? আশা ছাড়া মানুষ বাঁচে কিভাবে? এটাই তোমার কোরবানি, কণ্ঠস্বরটি আবার বলল। জারিন বলল, কবির, তুমি ফিরে যাও, এত বড় ত্যাগ তোমার করার দরকার নেই। কিন্তু কবির ভাবল, এই নির্দোষ পরীটিকে সে এ অবস্থায় ফেলে যাবে কিভাবে? সে চোখ বন্ধ করল। সে তার সমস্ত আশা, তার বোনের সুস্থতা, তার নিজের জীবন সবকিছু সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর ছেড়ে দিল। আমি আমার সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করলাম, স্রষ্টা যা ভালো মনে করেন তাই হোক। যেই সে এই কথা উচ্চারণ করল, বেদিটি দুভাগ হয়ে গেল এবং সেখান থেকে একটি সোনালি চাবি বেরিয়ে এলো। কবির চাবিটি হাতে নিতেই গুপ্তকক্ষের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। হঠাৎ সেখানে এক বিশালাকায় ভয়ঙ্কর ছায়ামূর্তির ওলায় হল। এটি ছিল সেই মুরাদ জাদুকরের প্রেতাত্মা। চাবিটা আমাকে দে, মুরাদ গর্জন করে উঠল। আমি তোকে এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ বানাবো। আমি তোমার ধোকায় পা দেব না, কবির বলল। মুরাদ আক্রমণ করতে উদ্যত হল। কবির ভয় পেল না। সে জোরে জোরে প্রার্থনার বাণী উচ্চারণ করতে লাগল।
তার ভেতরের অটুট বিশ্বাস আর পবিত্র বাণীর তেজে মুরাদের কালো জাদুর শক্তি দুর্বল হতে লাগল। মুরাদের ছায়া শরীর ধোঁয়ায় পরিণত হয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। কবির সোনালি চাবিটি নিয়ে ওপরে ছুটে এলো। বাতিঘরের চূড়ায় একটি বড় শেকল ছিল। সে চাবি দিয়ে শেকলের তালা খুলতেই এক প্রবল আলোর বিস্ফোরণ হল। আলো কমলে কবির দেখল জারিন মেঝেতে পড়ে আছে। কিন্তু সে আর পড়ি নেই, সে রক্ত মাংসের এক অপূর্ব মানবী হয়ে গেছে। তার চোখ দিয়ে জল পড়ছিল। কবির, আমি মুক্ত, 400 বছর পর আমি মানুষ হয়েছি। হঠাৎ বাতিঘরের চারপাশে সমুদ্রের জল থেকে অজস্র মুক্ত, সোনা আর রত্ন বৃষ্টির মতো ঝরে পড়তে লাগল। মুরাদের গুপ্তধন। কিন্তু কবিরের মন পড়েছিল তার বোনের কাছে। আমাকে আমার বোনের কাছে যেতে হবে। জারিন তার হাত ধরল। কবির, তুমি আমার জন্যে যা করেছ তা কেউ করেনি। তুমি তোমার সব আশা বিসর্জন দিয়েছ। আমি তোমাকে নিজের জীবনের সঙ্গী করতে চাই। কবির অবাক হয়ে গেল। আমিও তোমাকে চাই জারিন, কিন্তু আমার বোন। তুমি যাও, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। কবির প্রচুর রত্ন আর মুক্ত নিয়ে বাতিঘর থেকে বের হল। সমুদ্র শান্ত ছিল। পথিমধ্যে তার দেখা হলো এক সাধক নাবিক ইলিয়াসের সাথে। ইলিয়াস তাকে জানালেন যে মুরাদের আত্মা পুরোপুরি ধ্বংস হয়েছে। কবির ইলিয়াসকে প্রচুর অর্থ এবং একটি বিশেষ মুক্ত দিয়ে বলল, দয়া করে এটি সিরাজপুরে আমার বোন সালমার কাছে পৌঁছে দিন, এটিই তার ওষুধ। ইলিয়াস কথা দিলেন তিনি দ্রুত সেটি পৌঁছে দেবেন। কবির 7 দিন পর সিরাজপুরে পৌঁছাল। কুড়ে ঘরের দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। সালমা নিজের পায়ে দাঁড়িয়ে আছে। ইলিয়াস তার কথা রেখেছেন। সেই জাদুকরী মুক্তোর ছোঁয়ায় সালমা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কবির তার বোনকে জড়িয়ে ধরে কাঁদল। সে সালমাকে সব ঘটনা খুলে বলল। সালমা বলল, ভাইয়া, যে মেয়েজি তোমার জন্য এতকাল অপেক্ষা করে আছে, তুমি তাকে নিয়ে এসো। কিছুদিন পর কবির আবার সেই বাতিঘরে গেল। জারিন তার অপেক্ষাতেই ছিল। তারা সিরাজপুরে ফিরে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। মুরাদের বিশাল ধনভাণ্ডার দিয়ে কবির সিরাজপুরে একটি বড় চিকিৎসালয় এবং এতিমখানা তৈরি করল। গরিব জেলেদের জন্য বড় বড় নিরাপদ জাহাজ বানিয়ে দিল। বছরের পর বছর কেটে গেল। কবির আর জারিন সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের ভালোবাসা আর ত্যাগের গল্প পুরো অঞ্চলে কিংবদন্তি হয়ে গেল। জীবনের শেষ বেলায় যখন কবির আর জারিন দুজনেই বার্ধক্যে উপনীত, তখন একদিন শান্তিতে কবির শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার কিছুদিন পর জারিনও পৃথিবী থেকে বিদায় নিল। তাদের সিরাজপুরের পাহাড়ের চূড়ায় সমাধিস্থ করা হল, যেখান থেকে সমুদ্র দেখা যায়। আজও সমুদ্রের জেলেরা রাতের বেলা সেখানে এক স্নিগ্ধ আলো দেখতে পায়। সত্যিকারের প্রেম হল তাই, যা নিজের সবটুকু বিলিয়ে দিতে জানে। অবিচল বিশ্বাস হল তাই, যা চরম বিপদেও পথ দেখায়। আর সার্থক জীবন হল সেই জীবন যা কেবল নিজের জন্য নয়, বরং অন্যের কল্যাণে ব্যয় হয়। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে নিঃস্বার্থ ভালোবাসা, অটুট বিশ্বাস এবং পরোপকারী জীবন দান করুন। আমেন।